সবাইকে শুভ সকাল। এই মেঘলা দিনের অনেক অনেক শুভেচ্ছা। পেছনের অবস্থা দেখছেন তো, একেবারেই মানে কি বলবো, সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখানে। আমরা উঠছি, ভাবছিলাম যে মানে আশপাশটা একটু ঘুরবো, সকাল সকাল দেখি যে অনেক বৃষ্টি। আজকে সারাদিন জানি না, কালকেও অনেক বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন মেবি একটু একটু করে বৃষ্টি হবে। তো এই জায়গাটা আসলে এত বড়, এখানে 10 একর একটা জায়গা নিয়ে এই পুরা প্রকল্পটা একটা উন্নয়ন প্রকল্প। এখানে এনজিও ওনারা সব বিভিন্ন ট্র্যাকের মানুষদের জন্য কাজ করে। আর যার মাধ্যমে আসলে এখানে আসছি, মানে কারিতাসের একটা লিঙ্ক হয়ে এখানে ফেরদৌস ভাই এখানকার দায়িত্বে আছে। তো সেই আমাদেরকে বলতেছিল যে উন্নয়ন প্রকল্প আসলে কাদের নিয়ে কাজ করে। তো আমার মনে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই, সরাসরি তার মুখ থেকেই শুনেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আসলে উন্নয়ন প্রকল্পতে এখানে আমাদের দুটি ট্রেনিং সেন্টার রয়েছে। বিভিন্ন যারা হতদরিদ্র লোকজন আছে তাদেরকে সেলাই এবং কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় 3 মাস ব্যাপী। তাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে। যাদের শিশুদের সুরক্ষার জন্য জামালপুর জেলা সদরে যত ধরনের যারা বিভিন্ন বিপদ আপদে পড়ে তাদেরকে আমরা সহায়তা দিয়ে থাকি, আইনি সহায়তা দিয়ে থাকি। আপনারা আসলে অনেক বড় একটা উদ্যোগ, একেবারে আর এত বড় সুন্দর ক্যাম্পাস, আবার মানে সার্বিকভাবে বলতে গেলে একেবারে একটা কমপ্লিট একটা জায়গা একেবারে আমার মনে হয়। এখানে আসলে অনেকগুলো ওনাদের ট্রেনিং সেন্টার আর মানে থাকার জন্য ব্যবস্থা আছে। আমরা এই ইসে থাকছি, শ্যাওলা হল এটার নাম। তো এখানে ভেতরটা আপনাদেরকে একটু দেখাই, যদিও আমরা মোটামুটি একটু এলোমেলো আছে, ভেতরটা দেখাই আসেন। তো এই ছিল আমাদের 2টা বেড, যদি এখন আমরা বেরোবো সবকিছু গুছাইতেছি। এই একটা বেড আর এই পাশে একটা বেড, 2টা বেডে আমরা থাকছি। ফ্যানটা যদি একটু নিচে সমস্যা হয়নি। আর এদিকে ওয়াশরুম, এই পুরোটাই আসলে এখানে থাকার জন্য ব্যবস্থা। এই দিক দিয়ে অনেকগুলো রুম আছে, আরও এই যে এই পাশে অনেকগুলো রুম আছে। এখানে একটা ট্রেনিং সেন্টারও আছে ওনাদের। আর এই জায়গায় যে মানে এতগুলা পুকুর, আম গাছ, ফলের গাছ, বললো প্রায় 20 রকমের নাকি ফলের গাছই আছে। তো সকালবেলা থেকেই আমার চড়ুই পাখিরে একটু ভাবতেছিলাম উড়াবো, বৃষ্টিতে পারি নাই, বাট এখন একটু তাকে রিকোয়েস্ট করছি, সে রাজিও হয়েছে। তো আমার মনে পুরো জায়গাটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা প্রজেক্ট এবং কত সুন্দর একটা জায়গা। আজকের সকালটা যেই জায়গাটায় ছিলাম খুবই সুন্দরভাবে শুরু হয়েছে, তারপরেও আপনাদেরকে ফর্মালি আবার শুরু করতেছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আজকের সারাদিনের যে রুট প্ল্যান সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আজকে ময়মনসিংহের টাঙ্গাইল একটা জেলা বাকি আছে, সেটা শেষ করলে আমার ময়মনসিংহ শেষ হয়ে যাবে। এখান থেকে আমরা চলে যাব সোজা রংপুরের দিকে, গাইবান্ধার দিকে। আর গাইবান্ধায় যার বাসায় থাকবো সেটা হলো আলম ভাইয়ের বাসায় থাকবো, তার সাথে কথা হয়েছে। কিন্তু বৃষ্টি যেভাবে সকাল থেকে বা কালকে কয়দিন যাবৎ করতেছে, এই যে দেখেন, বলতে বলতেই সাথে সাথে কেমন কালো হয়ে গেছে। ও মানে বৃষ্টি মনে যেন আমার কথা বুঝে না, যখনই বলি একটু সুন্দর ওয়েদার, সাথে সাথে সে কালো হয়ে একদম মুখ গোমরা করে ফেলে। যাক, জানি না কি হবে আজকে, তবে আমার পৌঁছাইতে হবে গাইবান্ধাতে। এবং আজকে রুট প্ল্যানে মানে আজকের জার্নিটা আজকে অনেক বড়, 250 কিলোমিটারের উপরে জার্নি আছে। তো বেশ তাড়াতাড়ি আগাইতে হবে। আর প্রথম যে ডেস্টিনেশন সেটা হলো টাঙ্গাইলের 201 গম্বুজ যে মসজিদটা আছে, সেটা আমরা একটু কভার করব, সেখানে যাব। আর যেটা হচ্ছে আসলে কি, প্রত্যেকটা ডিভিশনে না, প্রত্যেকটা জেলাতে একটা জায়গায় ঘুরে আসলে মন ভরে না। মনে জানি কি অনেকগুলো জায়গায় ঘুরি, অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করি, বারবার মানে অনেক জায়গায় ঘুরতে ইচ্ছা করে। বাট আসলে যদি এভাবে ঘুরতে থাকি তাহলে 1 মাস না 2-3 মাসেও আসলে আমাদের ভ্রমণ শেষ হবে না। তো যাক, আশা করি আপনারা এগুলো সুন্দরভাবে নিতেছেন। তো ওয়েলকাম টু টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের যেই প্লেসটা দিয়ে আমরা ঢুকছি, একটু পিকুলিয়ার নামটা, আমরা ধনবাড়ি বলে জায়গাটা, এমন একটা জায়গা দিয়ে আসলে ভেতরে আসছি। তো আমরা যেখানে যাইতেছি আসলে শিমুলিয়া ইউনিয়নের পাথালিয়া গ্রাম, মেবি আমি যদি ভুল না করে থাকি, ওইখানেই হলো সেই পবিত্র মসজিদটা, ওটাই দেখতে যাইতেছি। আর এখান থেকে 15 মিনিটের মতো লাগবে, আর 6 কিলোমিটারের মতো আছে। বিশাল মানে মেগা স্ট্রাকচার একটা।
পাশে একটা বিল্ডিং এর আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখান থেকে এই পুরো মসজিদটা মানে একেবারে বেশ মানে ভালো একটা অবস্থানে দেখা যায়। তারপরও আমি ওই পাশে যাই, ততক্ষণে আপনাদেরকে একদম উপর থেকে আমার চড়ুই পাখি একটু উপরে উড়াই দিতেছি। পুরা মানে পবিত্র মসজিদটা দেখেন যে কত বড় এবং কত সুন্দর। ততক্ষণে আমি একটু নিচে যাই। তো মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আসলে এই মসজিদটা নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। তো পরবর্তীতে এটা যেটা শুনলাম স্থানীয়ভাবে যে 2 বছর যাবত এখানে পবিত্র নামাজ আদায় করা যাইতেছে। এখানে সবার জন্য ঘুরতে পারবেন, আপনি ইচ্ছা মতো ঘোরাফেরা করা যায়। মিনারগুলোর উপরেতে উঠা যায়, আমিও উপরে দেখি যতটুকু পারি উঠবো। তবে বড় ব্যাপার হলো যে পবিত্রতা বজায় রাখতে হবে, এটা আপনার নিজস্ব ব্যাপার। যতটুকু পারেন পবিত্রতা বজায় রাখবেন। এটা আসলে অনেক উঁচু, আমি মোটামুটি ম্যাক্সিমামটাই উঠছি, আরও উপরে যাওয়া যায়। এই যে এখান থেকে একেবারে অনেক ক্লিয়ার দেখা যাইতেছে, মানে এই মিনারগুলো মানে এত টপে, মানে উঠতেও একটু ভয় লাগে। তো যারা আসলে এত উঁচুতে উঠে অভ্যস্ত না তারা মনে উঠতে পারবেন না। এখান থেকে দেখতেছিলাম মানে এই গম্বুজগুলো এত সুন্দর লাগতেছে দেখতে, মানে এক কথায় অসাধারণ। আর পবিত্র মসজিদের পেছনের দিকে এটারে বলে ঝিনাই নদী, মেবি একজনকে জিজ্ঞাসা করলাম, তো অনেক সুন্দর। এই দেখেন পুরা নদীটা অনেক বড়, অনেক সুন্দর। আমার যখন উপর থেকে যখন ভিউটা দেখছেন, মেবি এই নদীটাই দেখছেন। তো এই পাশটা বেশ সুন্দর, বিকেল বিকেলে মনে হয় এখানটাতে বেশ বাতাস লাগবে, যদিও এখন অনেক গরম আজকে, আর বৃষ্টি তো একটু পরপরই পড়তেছে। তো এখান থেকে এখন মোটামুটি আমাদের এখানে শেষ, তো এখান থেকে বেরোতেছি, চলেন। তো বিদায় টাঙ্গাইল আর এই সুন্দর মসজিদটা থেকে বিদায় নিব। চলেন আমরা আগাইতে আগাইতে অনেক কথা আছে আপনাদের সাথে। তো পবিত্র মসজিদ থেকে মাত্রই আমরা আবার রওনা দিছি রাইডে। আর এখানে নিচে এখনও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো খুব সহসা হয়তো এটা কাজ শেষ হয়ে যাবে। আর ভেতরে পার্কিং করতে দেয় না এখন। পাশে যে বিল্ডিংটা একটা বড় বিল্ডিং হইতেছে, ও মাই গড কি দারুণ ওয়েদার, আর কি দারুণ মানে মাঠ একেবারে সবুজ আর সবুজ, দারুণ লাগতেছে, দারুণ দারুণ। তো পরে ওই বিল্ডিংয়ের নিচে আপনারা পার্কিং করতে পারবেন। আর টাঙ্গাইল নামকরণে যদি বলি, আসলে আগের এই অঞ্চলের মানুষজন একটু উঁচুতে ঘর বাড়ি করতো, সেই হিসেবে এটাকে বলতো টং। আর টং একটা ফার্সি শব্দ, আর আইল যেটা হলো জমির একটা নির্দিষ্ট অংশের সীমারেখা। তো জমিতে এই ধরনের টং ঘরের মতো যেগুলো করতো, তো এই দুইটার সংমিশ্রণে টং আর আইল, এইভাবে টাঙ্গাইল শব্দটার একটা কি বলে উৎপত্তি। তারপরে যদি আরও কোনো ভালো ব্যাখ্যা বা ভালো কোনো নামকরণের ইতিহাস যদি আপনাদের জানা থাকে, আপনারা শেয়ার করতে পারেন চাইলে। তো পবিত্র মসজিদ থেকে বেরোলে হাতের ডান দিকে যে রাস্তাটা পড়বে, যেটা আসলে উত্তরবঙ্গ, মানে আমি তো যমুনা ব্রিজের দিকে যাব, তো ওইটার একটা কালভার্টের কাজ চলতেছে, তো আপাতত এটা বন্ধ। তো নলিনহাট একটা জায়গা আছে, এদিক দিয়ে আপনাকে বাইপাস আপাতত আমরা যাইতেছি। যদি আপনারা এখনই আসেন তাহলে এই দিক দিয়ে যাইতে হবে। রাস্তাটা ভালো, একেবারে যে সব পুরো রাস্তাটাই এরকম, মানে পাকা, একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে যমুনা নদী শুরু হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক পানি আর পানি। যমুনা নদী একটু পরে আমরা ক্রস করব। বৃষ্টি পুরো দমে শুরু হয়ে গেছে। এখন আসলে রেনকোট পরা ছাড়া আর কোনো উপায় না, আর ক্যামেরা ট্যামেরা গ্যাজেট সব বন্ধ করে দিতে হবে। জানি না কখন বৃষ্টি এই থামবে। তো যমুনা ব্রিজ দিয়ে শুরু হলো আমার উত্তরবঙ্গের যাত্রা। যমুনা ব্রিজ ক্রস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের বিশাল একটা জোন নিয়ে আসলে ভ্রমণ।
তো এইখানে যমুনা ব্রিজ দিয়ে অনেকবার আগে যাওয়া হয়েছে এবং উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গাতে যাওয়া হয়েছে, বাট এইভাবে একসাথে কখনোই যাওয়া হয়নি। তবে পঞ্চগড়ের পাশে কিন্তু প্রচুর গরম, জানি না কী হবে। আবার বৃষ্টিও অনেক, আজকে যেমন অনেক বৃষ্টির প্যারা খাইতেছি, সামনের কয়েকটা দিনও এরকমই মনে হয় যাবে। তো ব্রিজটা একটু এনজয় করেন, তারপরে যায় আবার আপনাদের সাথে জয়েন করতেছি। বৃষ্টির আসলে কোনোই ঠিক ঠিকানা নাই। এতক্ষণ এত বৃষ্টি, এই রেনকোট সবে যে মাত্র খুললাম, মানে ঘামে গেছি আমরা রীতিমতো গরমে। বাট এইদিকের ওয়েদার দেখেন, একেবারে চমৎকার ওয়েদার। জানি না সামনে আবার কি আছে। আপাতত এগুলো একটু খুলি, একটু শান্তি নিতেছি, তো চা খাবো, তারপরে আগাবো, আবার এক টানে আগাবো। তো আর একটু আগাইলেই রংপুর ডিভিশনের ভিতরে ঢুকে যাব, মানে গাইবান্ধা জেলাতে ঢুকবো। একদম বিকেল হয়ে গেছে, বিকেলও না, মোটামুটি 6টার উপরে বাজে। তো বলতে পারেন যে সেই টাঙ্গাইল থেকে এই গাইবান্ধা এতটুকু আসতে কি বিকাল হয়ে যায়? না, বিকাল হয় নাই। এর মাঝখানে আসলে অনেক কিছু হয়েছে, বৃষ্টি ছিল, যানজট ছিল, আবার একটা ব্যাপারও ছিল। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ইথিক্সে থাকবো, যখন যে বিভাগটা ধরবো তার আন্ডারে সব জেলাগুলো একসাথে কভার করবো। তো সেটাই করতেছি, বাট এটাও বলছিলাম যে কোনো ব্যতিক্রম যদি কিছু হয় সেটা আপনাদেরকে জানাবো, আর আপনাদেরকে জানাইতেছি। আর আপনারা অনেক ভালো, সেটা আমি জানি, আপনারা মেনে নেবেন। কারণ কি, আমি যখন এদিকে আসছি আসলে সিরাজগঞ্জ আর বগুড়ার উপর দিয়ে আসতে হয়েছে আমার, যেটা আসলে রাজশাহী ডিভিশনের আন্ডারে পড়ছে। কিন্তু যখন এদিক দিয়ে যাইতেছি ভাবলাম যে এই দুটো জেলা যদি আমি শেষ করে যাই, অ্যাটলিস্ট যদি দেখে যাই, তাহলে কি হবে যে পরে আসলে কিছুটা সময়ও সেভ হবে। তাহলে আমি অন্য জায়গাতে, অন্য জেলাগুলোতে আপনাদেরকে একটু বেশি সময় দিতে পারবো। তো একটু পজিটিভ চিন্তাই করছি। তো সিরাজগঞ্জ আর বগুড়া এই দুইটা একটু দেখে আসেন, আর আমি গাইবান্ধাতে ততক্ষণ একটু পৌঁছায় তারপরে আপনাদের সাথে কথা হবে। আর এখানে যার বাসায় থাকবো, আমার এক অফিস কলিগ, এক দাদার বাসায় থাকবো। সে আসলে দুপুরে আমার জন্য খাবারের ব্যবস্থা করছিল, বাট পারি নাই এই রাস্তার এই যন্ত্রণায়, মানে এই অনেক অবস্ট্রাগল ছিল, সব মিলে আসলে পারি নাই। বাট তার ওখানে থাকবো, তো ওখানে যে পরে আপনাদের সাথে আবার কথা বলতেছি, ততক্ষণে আপনারা এই জেলা দুটো একটু ঘুরে আসেন। ফাইনালি আপনারা আসছেন, একটু সময় লাগছে। আমি আপনাদের জন্য এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। তো আগে এই জায়গাটা একটু দেখেন, একেবারে এক কথায় একেবারে অসাম, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর আসলে যমুনার মানে পার ধরে এই বাঁধটা অনেক বেশি মাত্রায় সুন্দর। আগে একটু দেখেন, পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো সিরাজগঞ্জের এই ক্রসবাজ যেমন যমুনা নদীর পারে একটা সুরক্ষাকারী বাঁধ, পাশাপাশি একটা বিনোদনের জায়গা, অনেক মানুষজন এখানে আসে। এই যে বড় বড় উইন্ডমিলগুলো, এগুলো দেখতে মানে চমৎকার লাগে। ফেনীতে এরকম কিছুটা আছে এবং আমার রুট প্ল্যানে সেটা আছে, হয়তো ফেনীতেও এরকমটা আপনাদেরকে দেখাবো যদি বেঁচে থাকি। আর যেহেতু আপনাদের অনুমতি আছে, সো এখন আর এখানে দেরি করতে চাইতেছি না। আমাদেরকে আবার বগুড়া যেতে হবে, তারপরে গাইবান্ধা যেতে হবে। সেখান থেকে ডাইরেক্ট দেখাবো আপনাদের সাথে আমার বগুড়াতে। তবে রাস্তায় বৃষ্টি বাদলের অবস্থা জানি না, ভিজতে ভিজতে এ পর্যন্ত আসছি। রাস্তায় আমার মনে পথিমধ্যে আর সময় নষ্ট না করব, একেবারে বগুড়াতে যে আপনাদের সাথে আমার কথা হবে। সো একদম দ্রুত আগাবো। তো ভাবছিলাম যে আরও আগেই ব্লগে আসবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে, বাট এখানে দেখলে কিন্তু বুঝবেন না, একেবারেই শুকনা। বাট এই যে রেনকোট পরছি আমরা বাধ্য হয়ে পড়ে, একদম ভিজে একেবারে চুবাই গেছি। যদিও রেনকোট ছিল, সো সমস্যা হয়নি। বাট এখানে একেবারেই কোনো বৃষ্টি নেই।
আকবরিয়া গ্র্যান্ড হোটেল খুব নামকরা এই বগুড়া সিটির ভিতরে। তো আসছিলাম আসলে দই খাইতে, ওদের এখানে কাপ দই করে, বগুড়ার স্পেশাল দই। ভাবছিলাম যে আকবরিয়াতে পাবো, বাট বললো যে দুপুরে নাকি শেষ হয়ে গেছে। তো ব্যাড লাক, তো কি আর করা, ওদের ওখানে ভাত ভাজি ভর্তা এগুলো খাইলাম। সো সেই দুঃখ নিয়েই বের হয়ে গেলাম, কিছু করার নাই। বাট আপনারা যদি আসেন অবশ্যই খাবেন, ভালো লাগবে। আর বেহুলা আর লক্ষিন্দরের বাসের ঘরে যাব এখন, আপনাদেরকে দেখাবো। যদিও আগে আমার ব্লগে ছিল, বাট আজকে বগুড়াতে এই জায়গাটাকে বেছে নিছি আপাতত। যদি সময় থাকতো আমি অবশ্য মহাস্থান গড়েও যেতে চাইছিলাম। আর একজন স্বাধীন সুলতান নাসিরউদ্দিন বগরা খানের নাম অনুসারে আসলে বগুড়া নামকরণ করা হয়েছে। তার নামের বগরাটা থেকেই বগুড়া হয়েছে পরবর্তীতে, মানে কালের অবর্তমানে বগরা থেকে আসলে বগুড়া হয়েছে। তো বগুড়া শহর যেমন সুন্দর, রাস্তাঘাট আরও বেশি সুন্দর। তো আপনারা অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে বগুড়াটা রাখতে পারেন। এই হলো আমাদের ডেস্টিনেশন। এই জায়গাটা আসলেই আমার ভালো লাগে, কেন জানি খুব অন্যরকম লাগে। এত বড় একটা স্থাপনা, অনেক বেশি মাত্রায় সুন্দর। বেহুলা লক্ষিন্দরের এই বাসগৃহ নিয়ে এর আগে বিস্তারিত অনেক কিছু বলছিলাম আমার ওই ব্লগটাতে। ছোট করে যদি বলি, একটা অভিশাপ ছিল। চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দর আর বেহুলা সমসাময়িক আসলে বিয়ের উপযুক্ত হয়, কিন্তু এমন হয় যে বিয়ে করলে সে মারা যাবে। এর জন্যই এই বাসর ঘরটা রেডি করা হয়। আসলে চাঁদ সওদাগর সবসময় আসলে শিব দেবতার পূজা করতেন, এবং তার মেয়ে মনসা আসলে চাইতো যে তারও যেন কেউ পূজা করে, এবং তার বাবাই তাকে বলে যে কেউ যদি তার পূজা করে তাহলে সে আসলে সেই মানে পূজার উপযুক্ত একজন দেবী হবে। তো এর জন্যই সে আসলে চাঁদ সওদাগরকে বলে তার পূজা করার জন্য, বাট সে করতে রাজি হয় না। তখন সে ক্রোধের বশে তাদেরকে অভিশাপ দেয় যে তার ছেলেরা বিয়ে করলেই তখন সে আসলে মারা যাবে তার সর্পদর্শনে। তো এরকম একটা বিষয় থাকে যে তার সব ছেলেদেরকেই সে সর্পদর্শনে আসলে মেরে ফেলে, এবং ফাইনালি থাকে এই লক্ষিন্দর। তার জন্যই আসলে এটা করা ছিল। বাট আসলে ইতিহাস যদি দেখি, ইতিহাসে আবার এটাকে আসলে বৌদ্ধ মঠ হিসেবেও বলা হয়, যে এটা বৌদ্ধ মঠ ছিল একটা সময়। আসলে কি ছিল তা জানি না, বাট বাসরঘর নামে বেশি এটা বিস্তৃতি লাভ করছে, এবং এটা গোকুল মেধ বলা হয় আসলে এই জায়গাটাকে। তো এই জায়গাটা যদি আসেন বগুড়াতে অবশ্যই ঘুরে যাবেন, অনেক বেশি মাত্রায় সুন্দর, একেবারে সবুজ, একেবারে ঘাসে একেবারে ভরা, খুবই ভালো লাগছে। এর আগে আমি আসছি, ভালো লাগছে, আজকেও আসছি, ভালো লাগছে। তো এখন আর দেরি করবো না, এখান থেকে এখন বেরোবো। তো ওয়েলকাম টু গাইবান্ধা। এই তো গাইবান্ধা চলে আসছি, ওই দাদার সাথে দেখা হয়েছে, রাস্তার ওই পারে আছে, এদিক দিয়ে বেরোতে হবে। এই যে উপজেলা পরিষদ বলছিলেন যে এটা, যাক ফাইনালি আপনারা দেখলাম। দাদা আছে তো ওই যে পিছনে, চিনেন নাকি? আরে দেখেন বনিদা, চিনছেন? তো সকাল হয়ে গেছে, রাত্রে আসলে আর ব্লগে আসতে পারিনি, বেশ টায়ার্ড লাগছে। ওখান থেকে আসার পরে আলম ভাই এখানে শিল্পী মিষ্টান্ন না কি যেন একটা দোকান আছে, সেখানে নিয়ে গেছিলো। সেখানকার রসমালাই খাইছি, খুবই ভালো লাগছে, খুবই মজা, এবং এটা নাকি অত্র এলাকায় খুব ফেমাস গাইবান্ধাতে। তারপরে ওখান থেকে আসার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়েই এখানে গেলাম। কালভার্ট আছে দুইটা, এবং ইউক্যালিপটাস গাছ উঁচু উঁচু, এবং বিশাল বড় একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা কালকে রাইড করে আসছি, হয়তো আজকে রাইড করবো, সেটা আজকের ব্লগে দেখতে পারবেন। এত সুন্দর লাগছে রাত্রের পরিবেশটা। আমরা ওখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, বাতাস খুবই ভালো লাগছে, এবং ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তারপরে ওখান থেকে গেলাম আলম ভাইয়ের জ্যাঠাতো একটা ভাই আছে, তার ওখানে পোলট্রির একটা ফার্ম আছে, পাশাপাশি নিচে মাছেরও চাষ করে উনি পুকুরে। তো ওই ফার্মটা একটু দেখতেছিলাম রাত্রেবেলা, দারুণ লাগছে ওটা দেখতে। আর গতকালকে কিন্তু রাইড হয়েছে আমাদের বেশ লম্বা, 256 কিলোমিটারের মতো রাইড করছি। সেই টাঙ্গাইল থেকে সবকিছু শেষ করে গাইবান্ধাতে আসতে আসতে, এর জন্য আসলে বেশ টায়ার্ডও লেগে গেছে, লম্বা রাইড। এবং আজকেও কিন্তু বেশ লম্বা একটা রাইড আছে, যেটা দেখবেন নেক্সট ব্লগটাতে। তো আজকে আর তেমন একটা কন্টিনিউ করতে চাইতেছি না। ও আর হ্যাঁ, কালকে রাত্রেবেলা আলম ভাই এত মজার খাবার খাওয়াইছে, যেটা খাওয়ার পরে আসলে আর কন্ট্রোল করতে পারিনি। আমি আর দাদা দিছি একটা জম্পেশ ঘুম। তো ঠিক আছে, আজকে শেষ করে দিতেছি ব্লগটা। সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি, আর দেখা হবে নেক্সট ব্লগটাতে। অপেক্ষা করেন, আজকে এখানে যা যা দেখতেছি, এই সকালের পরিবেশটা সবকিছু থাকবে নেক্সট ব্লগে। সো